সুপ্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আজকের অনার্স প্রথম বর্ষের আমরা এর আগের দিন চ্যাপ্টার 11 নিয়ে আলোচনা করছিলাম। অর্গানিক কেমিস্ট্রি কোর্স কোড 7121 এর চ্যাপ্টার 11 আমাদের ছিল কার্বনিল কম্পাউন্ডস। কার্বনিল কম্পাউন্ডস এর মধ্যে আমরা অ্যালডিহাইড এবং কিটোন এই দুটো নিয়ে আলোচনা করছিলাম। গত লেকচারে আমরা অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া দেখছিলাম। ওই বিক্রিয়াগুলোর মাধ্যমে আমরা 11 নম্বর চ্যাপ্টারকে, গত লেকচারটা আমাদের লাস্ট লেকচার ছিল। আজকে আমরা 11 নম্বর চ্যাপ্টারের পরবর্তী চ্যাপ্টার 12 নং চ্যাপ্টার এটা পড়া শুরু করব। তা তোমাদের অনার্স প্রথম বর্ষের অর্গানিক কেমিস্ট্রি 12 নং চ্যাপ্টার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তা আসো আমরা আজকে কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে আলোচনা করি। কার্বক্সিলিক অ্যাসিডের প্রথমে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিডের গঠন কি রকম। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড যদি হতে হয়, তোমরা জানো অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে COOH, যেটাকে আমরা কার্বক্সিল মূলক বলি। তাহলে তুমি কার্বক্সিলিক অ্যাসিড হতে হলে এই COOH মূলক তোমার অবশ্যই থাকতে হবে, অর্থাৎ কার্বক্সিল মূলক থাকতে হবে। এই কার্বক্সিল মূলকের যদি তুমি গঠন খেয়াল করো, দেখো সি অক্সিজেনের সাথে ডাবল বন্ড, একটা অক্সিজেনে আর একটা অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড। তাহলে এর পরেও কার্বনের একটা উন্মুক্ত বন্ড থাকে। এই উন্মুক্ত বন্ড থাকার কারণে কার্বন ওই উন্মুক্ত বন্ডে হাইড্রোজেন বা যে কোনো অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপকে সংযুক্ত করতে পারে। এখন ওই কার্বনের ওই উন্মুক্ত বন্ডে যে মূলক সংযুক্ত হবে তার উপর ভিত্তি করে অ্যাসিডটি নাম হবে। তাহলে ওইখানে যদি তুমি যে কোনো অ্যালকাইল মূলক নাও, তাহলে তোমার যে অ্যাসিডটা সৃষ্টি হবে সেটা হচ্ছে তোমার এলিভেটিক অ্যাসিড, এলিভেটিক অ্যাসিড। আর যদি সেটা কোনো অ্যারাইল মূলক নাও তুমি, তাহলে সেটার নাম হবে অ্যারোমেটিক অ্যাসিড। তাহলে দেখো তুমি চিত্রে উপরের এই অ্যাসিডগুলো সকল এলিফেটিক অ্যাসিড, আর এই বেনজিন চক্র বিশিষ্ট এই অ্যাসিডগুলো হচ্ছে অ্যারোমেটিক অ্যাসিড। তাহলে এরকম কিছু অ্যাসিড দেখতে পারি আমরা, দেখো ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, লরিক অ্যাসিড, ওলেইক অ্যাসিড ইত্যাদি। আবার বেনজোইক অ্যাসিড, প্যারানাইট্রোবেনজোইক অ্যাসিড ইত্যাদি। এভাবে কার্বক্সিল মূলকের সাথে অ্যালকাইল মূলক বা অ্যারাইল মূলক পরস্পর সংযুক্ত হয়ে ওই কার্বক্সিল মূলকের সাথে অ্যাসিড ফর্ম করে, যাদেরকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলে থাকি। এখন এই কার্বক্সিলিক অ্যাসিডের যদি তোমরা বিভিন্ন সদস্য দেখো, এখানে একটা চার্ট দেয়া আছে, এই চার্টটা তোমরা দেখতে পারবে। চার্টটায় তুমি যে কোনো অ্যাসিডের মেল্টিং পয়েন্ট কত, বয়েলিং পয়েন্ট কত, সলিউবিলিটি পার 100 গ্রাম ওয়াটারে তার কত সেটা। তাহলে ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড ইত্যাদি এভাবে চার্ট দেয়া আছে। চার্টগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, কিছু কিছু কমন কম্পাউন্ডের ক্ষেত্রে তুমি এদেরকে একটু ধারণা নিয়ে রাখতে পারো যে তার মেল্টিং পয়েন্টটা কত হবে বা বয়লিং পয়েন্টটা কত এর কাছাকাছি, এটুকু, এর বেশি কিছু এটার দরকার নেই। এরপরে আসো, তাহলে এই অ্যাসিডগুলোর যদি আমরা নামকরণ শিখতে যাই, তাহলে নামকরণগুলো কিভাবে করা হতো। যদি তুমি ইউপ্যাক সিস্টেমের আগের কথা চিন্তা করো, তাহলে ইউপ্যাক সিস্টেমের আগে এগুলোকে কার্বক্সিল মূলক, ওটা হচ্ছে তাহলে ফাংশনাল গ্রুপ। তার এই ফাংশনাল গ্রুপের সাথে যে কার্বন, ওই কার্বনকে আমরা আলফা কার্বন বলি। আলফা কার্বনের পাশে সংযুক্ত কার্বনকে বলি বিটা, তারপর গামা, তারপর ডেল ইত্যাদি। এই দেখো উপরে কমন নেম এভাবেই করা হয়, আলফা, বিটা, গামা ইত্যাদি। যেমন দেখো এটা আলফা মিথাইল বিউটাইরিক অ্যাসিড, 4 কার্বন বিশিষ্ট অ্যাসিড বিউটাইরিক অ্যাসিড। তাহলে এই কার্বন হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বনের সাথে মিথাইলটা সংযুক্ত, এই কারণে বলা হলো আলফা মিথাইল বিউটাইরিক অ্যাসিড। আবার এই যৌগটা দেখো 1 2 3 4 5, 5 কার্বন বিশিষ্ট অ্যাসিড, তাহলে এটাকে বলবো আমরা ভ্যালেরিক অ্যাসিড আগের নিয়ম অনুযায়ী। তাহলে পূর্বের নিয়ম অনুযায়ী বা সাধারণ পদ্ধতি অনুযায়ী আমরা বলতে পারি তাহলে এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, তাহলে এটার নাম আছে আলফা বিটা। কয়টা মিথাইল? 2টা মিথাইল, তাহলে ডাইমিথাইল, আলফা বিটা ডাইমিথাইল ভ্যালেরিক অ্যাসিড। এভাবে নামকরণ করা হতো। কিন্তু ইউপ্যাক সিস্টেমে আমরা আলফা বিটা গামা ডেলের পরিবর্তে নাম্বারিং ইউজ করি, তোমরা জানো 1 2 3 4 5 6 ইত্যাদি। এবং ওই যৌগটা যে অ্যালকেন থেকে সৃষ্টি, সেই অ্যালকেনের নামের ই বাদ দিয়ে ALKANE, অ্যালকেনের ই বাদ দিয়ে ওর পরিবর্তে ওইক অ্যাসিড যোগ করে নামকরণ করা হয়। যেমন অ্যালকেনের যদি তুমি ই বাদ দিয়ে ওইক অ্যাসিড যোগ করো, যেমন বিউটেন, তাহলে 4 কার্বন বিশিষ্ট অ্যাসিড হবে বিউটানোইক অ্যাসিড, পেন্টেন পেন্টানোইক অ্যাসিড, হেক্সেন হেক্সানোইক অ্যাসিড। এভাবে নামকরণ করতে হবে। যেমন দেখো তুমি
5 কার্বন বিশিষ্ট অ্যাসিড, তাহলে এটার নাম হবে পেন্টানোইক অ্যাসিড। আবার এটার যদি তুমি নাম্বারিং করো 1 2 3 4, তাহলে 2 নং কার্বন একটা মিথাইল আছে, তাহলে 2 মিথাইল বিউটানোইক অ্যাসিড, তাহলে 4 কার্বন বিশিষ্ট অ্যাসিড হচ্ছে বিউটানোইক অ্যাসিড। এবার একটা শাখা পেয়েছো তুমি, তাহলে 2 মিথাইল বিউটানোইক অ্যাসিড। এই নামকরণগুলো তোমাদের আগে থেকেই জানার কথা। এবং অ্যাসিডের ক্ষেত্রে যেটা হচ্ছে যে অ্যাসিডের কার্বক্সিল মূলককে আগে নাম্বারিং করতে হবে, অর্থাৎ COOH মূলককে 1 নং কার্বন ধরে এরপরে তুমি নাম্বারিং করে দীর্ঘ শিকলকে গণনা করবে। এই 1 নং কার্বন COOH মূলকের এই কার্বনকে 1 নং কার্বন ধরে দীর্ঘ শিকল গণনার ক্ষেত্রে এরপরে ওই দীর্ঘ শিকল অনুযায়ী যৌগটির নামকরণ করতে হবে। তাহলে গেল অ্যাসিডের নামকরণের ইতিহাস। এরপরে যদি তুমি তাদের বন্ড পর্যালোচনা করো, বন্ড ইন কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে দেখো কার্বক্সিল মূলকে কার্বন পরমাণুর একটি উন্মুক্ত বন্ড যদি আমরা চিন্তা করি, মূলক হিসেবে যেহেতু নিয়েছি, উন্মুক্ত বন্ডের পরে তার একটা অক্সিজেনের সাথে দ্বিবন্ধনে আবদ্ধশীল, আর OH মূলকের সাথে সিঙ্গেল বন্ডে আবদ্ধ, আর একদিকে একটি অ্যালকাইল মূলক বা হাইড্রোজেন বা অ্যারাইল মূলকের সাথে একটি বন্ধনে সে আবদ্ধ। তাহলে কার্বনের যে মোট 4টি বন্ধন, এই 4টি বন্ধনের মধ্যে তার হচ্ছে গিয়ে 3টি হচ্ছে সিগমা বন্ধন আর একটি হচ্ছে পাই বন্ধন। 3টি সিগমা, একটি পাই। এখন কার্বন পরমাণু উত্তেজিত অবস্থায় যদি তার ইলেকট্রন বিন্যাস তুমি লক্ষ্য করো 1s2 2s1 2px1 2py1 2pz1, তাহলে উত্তেজিত অবস্থায় তার 4টি অযুগ্ম ইলেকট্রন থাকে, তাহলে তার বন্ড কয়টি? 4টি। তাহলে 4টি অযুগ্ম ইলেকট্রন দিয়ে সে 4টি বন্ড ফর্ম করবে। তার মধ্যে পাই বন্ড কয়টা? একটা। তাহলে তোমরা জানো যে হাইব্রিড অরবিটাল কখনো পাই বন্ড ফর্ম করতে পারে না। হাইব্রিড অরবিটাল কখনো পাই বন্ড ফর্ম করতে পারে না। যদি না পারে তাহলে কি হচ্ছে? তাহলে সেখানে পাই বন্ধন একটির জন্য তুমি একটি পি অরবিটালকে ফাঁকা রেখে বাকি যে অরবিটাল গুলো থাকবে অযুগ্ম ইলেকট্রনধারী অরবিটাল, তাদেরকে নিয়ে তুমি হাইব্রিড অরবিটাল তৈরি করবে। এই হাইব্রিড অরবিটালটা তাহলে হবে কার্বক্সিল মূলকের ক্ষেত্রে, তাহলে হাইব্রিডেশনটা কি হবে? sp2 হাইব্রিডেশন হবে, একটা s অরবিটাল আর দুটি p অরবিটাল। তাহলে একটি s অরবিটাল ও দুটি p অরবিটাল মিলে যে অরবিটালটা তোমার যে হাইব্রিডাইজেশন হয় সেটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। তাহলে কার্বক্সিল মূলকে কার্বন পরমাণু sp2 সংকরায়িত থাকে। তাহলে sp2 সংকরায়িত হলে তার আকৃতি ত্রিভুজাকার বা ত্রিকোণাকার হবে, বন্ধন কোণের মান 120 ডিগ্রির কাছাকাছি হবে। তাহলে দেখো তোমরা এটা যদি খেয়াল করো, এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এটা সিঙ্গেল বন্ড, এদিকে একটি মিথাইল মূলক আছে। তাহলে এই কার্বন অক্সিজেন দ্বিবন্ধনের বন্ড লেন্থ কত? 121 পিকোমিটার। আর কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ 136 পিকোমিটার। আর এই অ্যালকাইল কার্বন আর অক্সিজেন এদের মধ্যকার বন্ধন কোণের মান 119 ডিগ্রি। তাহলে এভাবে আমরা তার তোমার অরবিটাল চিত্র বলো অথবা হাইব্রিডেশন বলো সেটাকে দেখাতে পারি। তাহলে কার্বক্সিল মূলকে sp হাইব্রিডাইজ, তাহলে s ক্যারেক্টার এবং p ক্যারেক্টার যদি তুমি আলাদা করো তাহলে 1/3 হচ্ছে s ক্যারেক্টার আর 2/3 হচ্ছে p ক্যারেক্টার। তাহলে আমরা বলতে পারি যে s ক্যারেক্টার হচ্ছে 33%, 33.33%, আর p ক্যারেক্টার হচ্ছে 66.66%। তাহলে আমরা এটা চিত্রে দেখলাম। এবারে এটা স্ট্রাকচার দিকে তুমি বুঝবে, অ্যাসিডিক অ্যাসিড স্ট্রাকচার আমরা বলছি, এটা আগেই আলোচনা করছি কোনটা কতটুকু। এবার দেখো এটা যদি তার অরবিটাল চিত্র ধরো তুমি, তাহলে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, দ্বিবন্ধনে একটা হবে সিগমা আর একটা হবে পাই, একটা সিগমা আর একটা পাই, এভাবে বন্ড ফর্ম করে। তাহলে এটা হচ্ছে কার্বক্সিল মূলক। এখন কি বলছে এখানে? দা কার্বনিল কার্বন ইন কার্বক্সিলিক অ্যাসিড and derivatives is sp2 hybridized, যেটা আমরা আগেই বলছি। the three atoms attached to the carbonyl carbon via sigma bond and are in the same plane and their bond angle are is approximately 120 degree, 120 ডিগ্রি আগেই বলছি তোমাদের। তাহলে এই হলো মোটামুটি আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের গঠন। কার্বক্সিলিক অ্যাসিডের গঠন, গঠনের পরে যদি আমরা তার কিছু ফিজিক্যাল প্রপার্টিজ দেখি, দেখো কার্বক্সিলিক অ্যাসিডের ফিজিক্যাল প্রপার্টিজ, তাহলে তোমাদের একটু বলি। তাহলে কার্বক্সিল মূলকের ক্ষেত্রে তুমি একটা অক্সিজেনের সাথে তার দ্বিবন্ধন পেয়েছো
আর একটা অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড পেয়েছো। এখন তুমি কি পেয়েছো? তুমি পেয়েছো কার্বন সিঙ্গেল বন্ড বা সিগমা বন্ড অক্সিজেন, এরপরে সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। তাহলে অক্সিজেন এবং হাইড্রোজেন পরস্পর সিঙ্গেল বন্ডে আছে। অক্সিজেন এবং হাইড্রোজেন যে সিঙ্গেল বন্ডে আবদ্ধ, অর্থাৎ ওএইচ মূলকের সাথে যে কার্বনের বন্ধন, ওই অক্সিজেন পরমাণু তার ইলেকট্রোনেগেটিভিটির কারণে সে কি করে, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটির মান 2.1, অক্সিজেনের হচ্ছে 3.5। তাহলে হাইড্রোজেনের যদি 2.1 হয়, অক্সিজেনের যদি হাইড্রোজেনের 2.1 এবং অক্সিজেনের যদি 3.5 হয়, তাদের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কত? তাদের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য হচ্ছে 1.4। তাহলে যদি তাদের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য হয় 1.4, তাহলে তোমরা জানো দুটি পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যদি 0.5 এর বেশি হয়, তাহলেই ওই বন্ডটি পোলার প্রকৃতির হয়, পোলার প্রকৃতির হয়। তাহলে ওএইচ মূলকের মধ্যে যে অক্সিজেন এবং হাইড্রোজেনের সিগমা বন্ড ইলেকট্রন যুগল, এই ইলেকট্রন যুগলকে অক্সিজেন পরমাণু তার তড়িৎ ঋণাত্মক ধর্মের কারণে নিজের দিকে টেনে আনে। তাহলে যখন নিজের দিকে টেনে আনে, তখন ওই বন্ধনজোড় ইলেকট্রন তাদের থাকার কথা ছিল দুই পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গায়। এবার তাহলে বন্ধনজোড় ইলেকট্রন কোথায় চলে আসলো? এবার তাহলে বন্ধনজোড় ইলেকট্রন চলে আসলো কিছুটা অক্সিজেনের দিকে ঝুঁকে পড়লো। অক্সিজেনের দিকে ঝুঁকে পড়ার কারণে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি তাহলে বন্ধনজোড় এই অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাচ্ছে এবং হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ চার্জে চার্জিত হচ্ছে। তাহলে কার্বক্সিল মূলকের অক্সিজেন হাইড্রোজেন এই বন্ধনজোড় ইলেকট্রনের পোলারাইজেশনের কারণে সেটা পোলার প্রকৃতি লাভ করতেছে, সেটা পোলার প্রকৃতি লাভ করতেছে। এখন যদি কোনো হাইড্রোজেনের উপরে পার্শিয়াল পজিটিভ চার্জের সৃষ্টি হয়, যদি আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি হয়, তাহলে এরূপ আংশিক ধনাত্মক চার্জ বিশিষ্ট কোনো পরমাণু বা অণু পার্শ্ববর্তী অধিক তড়িৎ ঋণাত্মক একটি পরমাণু বা অণুর সাথে দুর্বল এক ধরনের বন্ধন তৈরি করে, যে বন্ধনকে আমরা হাইড্রোজেন বন্ধন বলে থাকি। যে বন্ধনকে আমরা কোন বন্ধন বলি? হাইড্রোজেন বন্ধন। তাহলে এই হাইড্রোজেন বন্ধনকে আমরা ডট ডট রেখা দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আমরা বলতে পারি যে তাহলে আমাদের হাইড্রোজেন বন্ধন কারা তৈরি করতে পারবে? এই কার্বক্সিল মূলকের OH এর সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। কেন পারতেছে? কারণ এই হাইড্রোজেনের উপরে পার্শিয়াল পজিটিভ চার্জের সৃষ্টি হচ্ছে, এই হাইড্রোজেনের উপরে পার্শিয়াল পজিটিভ চার্জের সৃষ্টি হচ্ছে। তাহলে এরকম যদি আরো একটি অ্যাসিড বা কার্বক্সিল মূলক এর কাছে আসে, তাহলে কি হবে? তাহলে এই কার্বক্সিল, একটি কার্বক্সিল মূলকের হাইড্রোজেন পরমাণুর সাথে অপর কার্বক্সিল মূলকের দ্বিবন্ধনে আবদ্ধ কার্বনের সাথে যে অক্সিজেন পরমাণু আছে, তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হতে পারে, যে বন্ধনকে আমরা হাইড্রোজেন বন্ধন বলি। তোমাদের আগেই বলা হয়েছে যে হাইড্রোজেন বন্ধন গঠন করার শর্ত হচ্ছে ওই হাইড্রোজেন পরমাণুর উপরে পার্শিয়াল পজিটিভ চার্জ থাকতে হবে এবং ওই হাইড্রোজেন যার সাথে হাইড্রোজেন বন্ধন করবে তারও তড়িৎ ঋণাত্মকতার মান উচ্চ হতে হবে। যদি এটা হয়, তাহলেই তারা হাইড্রোজেন বন্ধন ফর্ম করতে পারে, হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। তাহলে এরকম দেখো দুই অণু অ্যাসিড পরস্পর এভাবে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। এই যে দেখো, এটা ডাইমার গঠন করছে। তাহলে এটা একটা হাইড্রোজেন বন্ড, এটা একটা হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ডে এর অক্সিজেনের সাথে এর হাইড্রোজেন, আবার এই অণুর অক্সিজেনের সাথে এর পাশের অণুর হাইড্রোজেনের হাইড্রোজেন বন্ড ফর্ম করতেছে, হাইড্রোজেন বন্ধন গঠিত হইতেছে। তাহলে তারা ডাইমার গঠন করতেছে। এখন এই অ্যাসিডটাকে যদি তুমি তার বন্ধনকে ছিন্ন করতে চাও, তাহলে তার স্বাভাবিক অবস্থায় যে হাইড্রোজেন বন্ধন অতিরিক্ত সৃষ্টি হলো, এই অতিরিক্ত হাইড্রোজেন বন্ধনের জন্য তোমাকে কি করতে হবে? অতিরিক্ত তাপ প্রয়োগ করতে হবে। তাহলে অতিরিক্ত যদি তুমি তাপ প্রয়োগ করো, তাহলে তার স্ফুটনাঙ্কের মান বা বয়লিং পয়েন্টের মান কি হয়ে যাবে? বেড়ে যাবে। এ কারণে আমরা বলি যে অ্যাসিডের, কার্বক্সিল অ্যাসিডের বয়লিং পয়েন্টের মান উচ্চ হবে। কেন উচ্চ হবে? কারণ হাইড্রোজেন বন্ধনের কারণে। উচ্চ হওয়ার কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধনের কারণে। আবার এই অ্যাসিডটাকে যদি তুমি কি করো, অ্যাসিডটাকে যদি পানির মধ্যে দাও, তাহলে পানির অক্সিজেন পরমাণু অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে। আবার এরই পাশাপাশি
পানির হাইড্রোজেনের সাথে অ্যাসিডের অক্সিজেন হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারবে। তাহলে যে সকল যৌগ পানিতে অর্থাৎ পোলার দ্রাবকে এর সাথে সংযুক্ত হয়ে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, সে সকল যৌগ কি হবে? তাহলে পানিতে দ্রবীভূত হবে না অদ্রবীভূত হবে? না, দ্রবীভূত হবে। অবশ্যই সে পানিতে দ্রবীভূত হবে। তাহলে ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে দেখলাম যে সেটা পানিতে বা ওয়াটারে তার সলিউবিলিটির মান বেশি, সলিউবিলিটির মান বেশি। তাহলে আসো আমরা দেখি এই একটা স্ট্রাকচার আমরা যদি লক্ষ্য করি, তাহলে বলছে মোর স্ট্রংলি পোলারাইজড অ্যাজ অক্সিজেন হাইড্রোজেন ডেল মাইনাস ডেল প্লাস। আগেই বলছি তোমাদের কার্বক্সিলিক অ্যাসিড আর এবল টু ফর্ম হাইড্রোজেন বন্ডস টু দ্য নেগেটিভ অক্সিজেন অফ দ্য কার্বনিল ডাইপোল rather than just to the oxygen of another hydroxyl group. Carboxylic acids in the solid and liquid state mostly exist as cyclic dimers, and this dimeric structure persists to some extent even in the vapor state and in dilute solution in hydrocarbon solvent. তাহলে এভাবে হচ্ছে। তাহলে বলা হলো the physical properties of some representative carboxylic acids are listed, টেবিলে লিস্টেড করা আছে। the substantially higher melting points and boiling points of acids relative to alcohol, aldehyde, ketone and chlorides can be attributed to the extent and degree। আচ্ছা, এটা আমরা আলোচনা করছি, এটা তোমরা নিজেরা ভাষাটা পড়ে নিবে। তাহলে আমরা যদি তার ফিজিক্যাল প্রপার্টিজ এর সামনে যাই, দেখো তাহলে এটা হাইড্রোজেন বন্ড করছে, সলভেশন অফ এ কার্বক্সিলিক অ্যাসিড বাই ওয়াটার থ্রু হাইড্রোজেন বন্ডিং, যেটা তোমাদের বলছিলাম যে অ্যাসিডের অক্সিজেন পানির হাইড্রোজেন, আবার অ্যাসিডের হাইড্রোজেন পানির অক্সিজেনের সাথে এভাবে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। এই যে হাইড্রোজেন বন্ড ফর্ম করবে এর মাধ্যমে সে পোলার দ্রাবক পানির মধ্যে সে দ্রবণীয় হয়ে থাকে। এরপরে যদি তুমি অ্যাসিডের সল্ট গুলোকে দেখো, তাহলে অ্যাসিড কি করবে? প্রোটন দান করবে। তাহলে যে কোনো তুমি মাধ্যমে যদি পানির মধ্যেই নাও, সে প্রোটন দান করে। আবার যদি তুমি ক্ষারের সাথে বিক্রিয়া করো, তাহলে ক্ষারকে সে প্রোটন দান করবে। ক্ষার কি দান করবে? ক্ষারক হাইড্রোক্সিল দান করবে। তাহলে ওর প্রোটন ওর হাইড্রোক্সিল মিলে পানি উৎপন্ন হবে, হাইড্রোজেন আর ওর হাইড্রোক্সিল। তাহলে এ দেবে প্রোটন, এ দিবে হাইড্রোক্সিল আয়ন, মিলে উৎপন্ন হবে পানি। আর এই অ্যাসিটেট আয়নের সাথে সোডিয়াম সংযুক্ত হয়ে তোমার লবণ উৎপন্ন করবে, লবণ উৎপন্ন করবে। তাহলে এভাবে আমরা অ্যাসিড গুলোকে সল্ট ফর্ম করতে দেখি। তাহলে বলছে a water soluble organic compound that dissolves in cold dilute aqueous sodium hydroxide must be either a carboxylic acid or one of the few other kinds of organic compounds more acidic than water. That it is indeed a carboxylic acid can then be shown in other ways. তাহলে এভাবে কার্বক্সিলিক অ্যাসিড গুলো দ্রবণের মধ্যে সল্ট ফর্ম করতে পারে। কার্বক্সিলিক অ্যাসিড গুলো সেটা তোমার ক্ষারীয় মাধ্যমে, ক্ষারের সাথে বিক্রিয়া করে জলীয় মাধ্যমে সে কি করতে পারে? এ ধরনের সল্ট ফর্ম করতে পারে। তবে এই যে কার্বক্সিল মূলক সে যে প্রোটন দান করবে, এই প্রোটন দানের প্রবণতাটা তার খুব কম। কেন কম? দেখো, সে প্রোটন দান করার পরে একটা অক্সালেট আয়ন তৈরি হয়। দেখো, কার্বক্সিলেট আয়ন। এই কার্বক্সিলেট আয়নের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে COO মাইনাস এর সাথে একটি অ্যালকাইল মূলক সংযুক্ত। এখন COO মাইনাসে যে ঋণাত্মক চার্জটি সৃষ্টি হলো, এই ঋণাত্মক চার্জটি যত বেশি প্রশমিত হবে, যত বেশি ডিসপার্স হবে, তত এই তোমার যৌগটির বা আয়নটির স্টেবিলিটি বাড়বে। এখন এর স্টেবিলিটি যত বাড়বে, ওই অ্যাসিড তত স্বাচ্ছন্দ্যে প্রোটন দান করবে। এর স্টেবিলিটি যত বেশি হবে, ওই অ্যাসিড তত স্বাচ্ছন্দ্যে প্রোটন দান করবে। এখন এর স্টেবিলিটি যদি কম হয়, তাহলে কিন্তু সে প্রোটন দান করতে পারবে না। অর্থাৎ তুমি অ্যাসিড প্রোটন দান করার পরে যেটা তৈরি হবে সেটা হবে বেস। তার মানে অ্যাসিড থেকে যে বেসটা সৃষ্টি হয় সেটাকে বলি আমরা ওই অ্যাসিডের কনজুগেট বেস। তার মানে কার্বক্সিলিক অ্যাসিড থেকে যে প্রোটন দানের ফলে যে কনজুগেট বেসটা সৃষ্টি হবে, ওই কনজুগেট বেসের স্টেবিলিটি যত বেশি হবে, ওই অ্যাসিডটি তত স্বাচ্ছন্দ্যে প্রোটন দান করবে। আর যদি তার স্টেবিলিটি বেশি না হয়, তাহলে সে স্বাচ্ছন্দ্যে প্রোটন দান করতে পারবে না। তাহলে যে আয়নটি তৈরি হয় কার্বক্সিলেট আয়ন,
এখানে যে ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়, এই ঋণাত্মক চার্জ যত বেশি প্রশমিত হবে তত তার স্থিতিশীলতা বাড়বে। এখন ঋণাত্মক চার্জকে কে প্রশমিত করতে পারে? ঋণাত্মক চার্জকে প্রশমিত করতে পারে ধনাত্মক চার্জ। তাহলে এই যে আয়ন, এর সাথে অ্যালকাইল মূলক সংযুক্ত আছে। এখন তোমরা বলো, অ্যালকাইল মূলক এরা সিগমা বন্ড ইলেকট্রনকে আকর্ষণ করে না বিকর্ষণ করে? অ্যালকাইল মূলকগুলো সিগমা বন্ড ইলেকট্রনকে বিকর্ষণ করে। তাহলে বিকর্ষণ করা মানে হচ্ছে সে সিগমা বন্ড ইলেকট্রনকে ঠেলে দিচ্ছে। তাহলে সিগমা বন্ড ইলেকট্রনকে যদি ঠেলে দেয়, তাহলে কার্বনের যে সাথে সংযুক্ত যে অক্সিজেন, তার উপরে ঋণাত্মক চার্জ, তাহলে ওই সি ডাবল ও মাইনাসে ঋণাত্মক চার্জ আরো বেড়ে যায়। আরো বেড়ে যাওয়ার কারণে সেটা অস্থিতিশীল হয়। তাহলে অস্থিতিশীল হলে সে কি করবে? সে ওই এসিড স্বাচ্ছন্দ্যে তত বেশি স্বতঃস্ফূর্ত ভাবে প্রোটন দান করে এরকম একটি অস্থিতিশীল আয়নে পরিণত হবে না। এ কারণে অর্গানিক অ্যাসিডগুলোর বা কার্বক্সিলিক অ্যাসিডগুলোর ক্ষেত্রে তারা খুব কম মাত্রায় বা খুব কম পরিমাণে প্রোটন দান করে। এই প্রোটন দানের প্রবণতা তাদের কম হওয়ার কারণে তারা উইক অ্যাসিডের ন্যায় আচরণ করে। তারা উইক অ্যাসিডের ন্যায় আচরণ করে। এবার দেখো, আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডের কিছু কেমিক্যাল প্রপার্টিজ দেখতে চাই, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড কি ধরনের রিঅ্যাকশনের সাথে সে সংযুক্ত হবে, এটা যদি আমরা খেয়াল করি, দেখো তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের গঠন লক্ষ্য করো তুমি, COOH। তাহলে এই যে এইচ, এই এইচটাকে তুমি খুব সহজেই প্রোটন হিসাবে দান করতে পারো। তাহলে প্রোটন হিসাবে দান করতে পারার কারণে সে অ্যাসিড ধর্ম প্রদর্শন করবে। তাহলে এই যে রিঅ্যাকশনটা হবে, এই রিঅ্যাকশনটা ডিপেন্ড করবে অক্সিজেন এবং হাইড্রোজেনের OH এর উপরে। তাহলে বলছে, ফার্স্ট বলছে যে রিঅ্যাকশন ইনভলভিং ইন অক্সিজেন হাইড্রোজেন বন্ড, দিস ইনক্লুড অ্যাসিড ডিসোসিয়েশন এন্ড সলভেটিক রিঅ্যাকশন। তাহলে এভাবে অ্যাসিড বিয়োজিত হতে পারে, সেটা ডিপেন্ড করতেছে অক্সিজেন হাইড্রোজেনের OH মূলকের উপরে। দ্বিতীয় দেখো, তার মধ্যে CO মূলক থাকার কারণে এই অক্সিজেন যদি পাই বন্ড ইলেকট্রন জোড় তার নিজের দিকে টেনে নেয়, তাহলে অক্সিজেনের উপর ঋণাত্মক, কার্বনের উপর ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। তাহলে তখন এই কার্বনের ধনাত্মক চার্জ, অক্সিজেনের ঋণাত্মক চার্জ, কার্বন নিউক্লিওফিলিক সেন্টার হিসেবে কাজ করতে পারে। তখন সে যে কোনো নিউক্লিওফাইলকে সংযুক্ত করতে পারে, অর্থাৎ সে নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন দিতে পারে। কিন্তু এই কার্বক্সিল মূলকের নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন খুবই কম, কারণ ওর পার্শ্ববর্তী যে OH থাকে, কার্বনের উপরে ধনাত্মক চার্জ সৃষ্টি হওয়ার সাথে সাথে ওই OH মূলকের অক্সিজেনের যে মুক্তজোড় ইলেকট্রন আছে, সেই মুক্তজোড় ইলেকট্রন কার্বনের দিকে সে ঠেলে দিয়ে কার্বনের উপরে সৃষ্ট ধনাত্মক চার্জকে প্রশমিত করে ফেলে। তারপরও এই কার্বক্সিল মূলক কখনো কখনো স্বল্প মাত্রায় সে এই ধরনের নিউক্লিওফিলিক এডিশন বিক্রিয়া দিতে পারে। তাহলে বলছে সেকেন্ড, reactions at the carbonyl carbon, most of which involve attack by a nucleophile NU on the carbonyl carbon with subsequent cleavage of a carbon oxygen bond. তাহলে এই বন্ডের উপর ডিপেন্ড করে সে নিউক্লিওফিলিক এডিশন দিতে পারে। আবার দেখো, তার মধ্যে COO মূলক থাকার কারণে সেটাকে সে কার্বন ডাই অক্সাইড হিসেবে কি করতে পারে, গ্যাস হিসেবে বের করে দিতে পারে। এই বিক্রিয়াকে আমরা বলি ডিকার্বক্সিলেশন। তোমরা জানো অ্যাসিডের লবণের সাথে সোডা লাইমের বিক্রিয়াকে বলি আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশনের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে ওখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে বের হয়ে যাবে। তাহলে থার্ড বলছে ডিকার্বক্সিলেশন, বলছে these are reactions in which the alkyl and carbon bond is broken in such a way that CO2 is lost and এই অ্যালকাইল আর হাইড্রোজেন and RH is formed, এই RH বন্ডেড হয়ে যাবে, তার মানে অ্যালকেন উৎপন্ন হবে। ডিকার্বক্সিলেশনের ক্ষেত্রে অ্যালকেন উৎপন্ন হবে। আরেক ধরনের বিক্রিয়া সে দিতে পারে এই অ্যালকাইল মূলকটা সাবস্টিটিউশন হতে পারে। অ্যালকাইল মূলকটা অন্য কোনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে এ ধরনের বিক্রিয়াও সে দিয়ে থাকে, যেমন সাবস্টিটিউশন অন দা অ্যালকাইল গ্রুপ।
Substitutions for hydrogen or halogen at the two carbon are especially important বলছে। তাহলে এই চার ধরনের কার্বক্সিলিক অ্যাসিডের কেমিক্যাল প্রপার্টিজ তুমি দেখতে পাবে, চার ধরনের কেমিক্যাল প্রপার্টিজ তুমি ব্যাখ্যা করতে পারবে। এবার পরের অবস্থা আসো, রেজোন্যান্স ইফেক্ট। তাহলে অ্যাসিড প্রোটন দান করে, প্রোটন দান করলে এটা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, তাহলে বিয়োজন ধ্রুবক হবে তার থেকে উৎপন্ন আয়নের মোলার ঘনমাত্রা ভাগ হবে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, রিঅ্যাক্ট্যান্টের মোলার ঘনমাত্রা। তাহলে সে কি করলো, এই আয়ন উৎপন্ন করলো, কার্বক্সিলেট আয়ন। এই আয়ন একটু আগেও আমি আলোচনা করছি। তাহলে এই আয়ন সে কি করে, দেখো এই আয়নটা উৎপন্ন যখন অক্সিজেন পাই বন্ড ইলেকট্রন জোন নিয়ে নেয়, তাহলে এদের মধ্যে রেজোনেন্সটা কিভাবে ঘটে সেটা খেয়াল করো। যখন অক্সিজেন পাই বন্ড ইলেকট্রন জোন নিয়ে নেয় তখন তার নেগেটিভ এর পজিটিভ হয়, তখন এই অক্সিজেন মুক্ত ইলেকট্রন ঠেলে দেয়, এই অক্সিজেন মুক্ত ইলেকট্রন ঠেলে দিয়ে এর সাথে দ্বিবন্ধন তৈরি করে, দ্বিবন্ধন তৈরি করে কার্বনের উপরে সৃষ্ট ধনাত্মক চার্জকে প্রশমিত করে, প্রশমিত করে। আবার যখন এই যে ইলেকট্রন জোন নিয়ে গেল সেটা যখন সে দিয়ে দিবে তখন এই পাই বন্ড ইলেকট্রন আবার অক্সিজেন নিয়ে নেবে। তার মানে তাদের মধ্যে একটা অলওয়েজ রেজোনেন্স চলতে থাকে, অর্থাৎ তার যে কার্বন এদিকে অক্সিজেন এদিকে অক্সিজেন, এর মধ্যে যে একটা পাই বন্ড ইলেকট্রন আছে, পাই বন্ড এক জোড়া পাই বন্ড ইলেকট্রন আছে, ওই একটি পাই বন্ডের এক জোড়া ইলেকট্রন সবসময় রেজোনেটিং অবস্থায় থাকে, এভাবে এভাবে রেজোনেন্স করতে থাকে। তাহলে দেখো এই যে রেজোনেন্স করতে থাকে, এভাবে রেজোনেটিং অবস্থায় থাকে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডে কার্বক্সিল মূলক এভাবে রেজোনেন্স করতে থাকে, এটা হচ্ছে তার রেজোনেন্স অবস্থা। এখন এই রেজোনেটিং অবস্থায় তার কার্বন পরমাণুর সাথে যে মূলকগুলো সংযুক্ত থাকবে, যদি অ্যালকাইল মূলক সংযুক্ত থাকে, অ্যালকাইল মূলক হচ্ছে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্টধারী গ্রুপ, ধনাত্মক আবেশিত ফলাফলধারী গ্রুপ, তখন এই ধনাত্মক আবেশিত ফলাফলধারী গ্রুপগুলো প্লাস আই ইফেক্টের মাধ্যমে ওর দিকে সিগমা বন্ড ইলেকট্রন ঠেলে দেয়। আবার যদি এমন গ্রুপ সংযুক্ত থাকে যারা ঋণাত্মক আবেশিত ফলাফল দেখায়, তখন তারা এই জায়গা থেকে সিগমা বন্ড ইলেকট্রনকে টেনে নিতে পারে, এই জায়গা থেকে সিগমা বন্ড ইলেকট্রনকে টেনে নিতে পারে। এভাবে তারা রেজোনেন্স করে, রেজোনেন্স করে, অর্থাৎ তার মধ্যে কার্বন চেইনের মধ্যে এই সিগমা বন্ড ইলেকট্রনের স্থানান্তর হতে পারে। কার্বন চেইনের মধ্যে দেখো ক্লোরিন পরমাণু থাকার কারণে এখানে ইলেকট্রন ক্লোরিন পরমাণু তার নিজের দিকে টেনে নিচ্ছে, এভাবে তাদের মধ্যে রেজোনেন্সটা ঘটতে পারে। এখন যদি তুমি ইন্ডাস্ট্রিয়াল সোর্স গুলো দেখো, এই তোমার অ্যাসিডগুলোর ইন্ডাস্ট্রিয়াল সোর্স, acetic acid by far the most important of all carboxylic acids is prepared by air oxidation of acetaldehyde. এই যে acetaldehyde এর air oxidation দ্বারা which is readily available from the hydrocarbon of acetylene or the dehydrogenation of ethanol. ইথানলকে যদি তুমি ডিহাইড্রোজেনেশন করো কিসের উপর দিয়ে, উত্তপ্ত কপার নলের মধ্য দিয়ে ইথানলের বাষ্পকে যদি চালনা করো তাহলে অ্যালডিহাইড পাবে। তাহলে কেমন অ্যালকোহল হতে হবে, এটা অ্যালডিহাইড পাওয়ার জন্য প্রাইমারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহলকে তুমি উত্তপ্ত কপার নলের মধ্য দিয়ে যদি প্রবাহিত করো তাহলে সেটা অ্যালডিহাইড তৈরি করবে। ওইটাকে আমরা ওইটা সোর্স থেকে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করতে পারি, অথবা অ্যাসিটাইলিনের হাইড্রোলাইসিস, কার উপস্থিতিতে 2% মার্কিউরিক সালফেট এন্ড 20% সালফিউরিক অ্যাসিড এর উপস্থিতিতে যদি তুমি তাকে হাইড্রোলাইসিস করো তাহলে পানি সংযোজন হয়ে সেটা প্রথমে অ্যালকিনের অ্যালকোহল তৈরি করে, পরে রিঅ্যারেঞ্জের কারণে সেটা অ্যালডিহাইডে পরিণত হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে তার অ্যাসিটিক অ্যাসিডের বা কার্বক্সিল অ্যাসিডের তোমার ইন্ডাস্ট্রিয়াল সোর্স। এভাবে দেখো আমরা আরো কোল টার আর পেট্রোলিয়াম থেকেও এদেরকে এভাবে তোমার অ্যারোমেটিক যৌগগুলোকে এভাবে আলাদা করে নিয়ে আসতে পারি। এটাও তাদের হচ্ছে তোমার হচ্ছে গিয়ে তোমার শিল্পক্ষেত্রে এদেরকে এভাবে তৈরি করা হয়। বলছে ইন্ডাস্ট্রিয়াল স্কেল by a reaction we have already encountered. Oxidation of alkyl benzene, the toluene and xylenes required are readily available from coal tar and by catalytic reforming of aliphatic hydrocarbon from petroleum. Another
precursor of phthalic acid is the aromatic hydrocarbon naphthalene, also found in coal tar. তাহলে এভাবে আমরা এদেরকে ইন্ডাস্ট্রিতে এভাবে বেনজোইক অ্যাসিড অর্থাৎ অ্যারোমেটিক অ্যাসিডকে প্রস্তুত করতে পারি। এরপরে প্রিপারেশন আজকে আমরা পর্যন্ত যাব না, আজকে আমরা এই পর্যন্ত থাকবো ইন্ডাস্ট্রিয়াল সোর্স পর্যন্ত। তাহলে আমরা যদি শুরু থেকে একটু রিকল করি যে কি কি পড়লাম আমরা আজকে, তোমরা বাসায় কি কি পড়বে নেক্সট লেকচারের আগে, তোমরা কার্বক্সিলিক অ্যাসিড এদের নামকরণ গুলো দেখবে, এর গঠন দেখবে, গঠনের পরে এর হাইব্রিডাইজেশনের পরে এর তুমি হাইব্রিডেশনের পরে এর অরবিটাল চিত্র পড়বে, অরবিটাল চিত্র পরে সাম ফিজিক্যাল প্রপার্টিজ আমরা দেখছি। ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে সে হাইড্রোজেন বন্ড করে কারণে তার বয়লিং পয়েন্ট বেশি, হাইড্রোজেন বন্ডের কারণে তার পোলার সলভেন্ট ওয়াটারে সলিবিলিটি বেশি। এগুলো আলোচনার পরে এরপরে আমরা আসব তার কিছু কেমিক্যাল প্রপার্টিজ, তার কি কি রিঅ্যাকশন কে কোন মূলকের মাধ্যমে দেয় সেটা আমরা দেখছি। এর পরবর্তীতে আমরা ইন্ডাস্ট্রিয়াল সোর্স গুলো দেখলাম। এ পর্যন্ত আমাদের থাকবে। আগামী লেকচারে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন এর পাশাপাশি এর রিঅ্যাকশন গুলো দেখব। তাহলে আজকের লেকচার তোমাদের এই পর্যন্তই থাকবে। তাহলে তোমরা এই যতটুকু পড়ানো হলো তোমাদের কাজ হচ্ছে ততটুকু পড়ে ফেলা। এটুকু অবশ্যই তোমরা একটু পড়ে এরপরে আগামী লেকচার যে দিব তার আগে এটুকু একটু তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে নেবে। তো ভালো থেকো সবাই।